ভাবুন তো, একটি ভুল সিদ্ধান্ত আর লকডাউনের বদ্ধ পরিস্থিতি কিভাবে একটি মেয়ের জীবনকে নরক বানিয়ে দিতে পারে। আজ আমরা এমনই একটি সিনেমার গল্প জানব যা আমাদের সমাজের এক অন্ধকার সত্যকে তুলে ধরেছে। আজ আমরা যে সিনেমাটি দেখতে যাচ্ছি সেখানে একটি নিষ্পাপ মেয়ের সাথে একের পর এক ঘটতে থাকে ভয়ানক সত্য ঘটনা। কে এবং কিভাবে এটা ঘটেছিল তাই দেখব আজকের ভিডিওতে, যার নাম। সিনেমার শুরুর দৃশ্যে নায়িকা অনিতাকে তার ফ্রেন্ড স্বপ্না বাইক দিয়ে বাড়ি পৌঁছে দেয়। তারপর তার ফ্রেন্ড এমনভাবে তাকে বাড়ি ফিরতে বলে যেন অনিতার সাথে যা ঘটেছে তা সে কাউকে না বলে। স্বপ্না তাকে বলে যে যাই হোক না কেন তারা ব্যাপারটা দেখে নিবে এবং তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর বাড়ি ফেরার পথে অনিতা সেই ঘটনাগুলো নিয়ে ভাবতে শুরু করে। গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখলে 2020 সালের নতুন বছর এবং তারা পরের দিনের ঘটনা দেখছি আমরা। সেই সময় আমাদের অনিতা উত্তর চেন্নাইয়ের 7 ওয়েলস এলাকার একটি বাড়িতে তার বাবা, মা এবং বোনের সাথে থাকে। অনিতাও একটি চাকরি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে জানায় যে সে বাড়িতে বসে রাতের শিফটের কাজ বা বিদেশে যাওয়ার মতো কোনো কাজ করতে চায় না, তাই সে এখনও চাকরি পাচ্ছে না। এই সময় তার প্রেমে পড়া এবং চিকিৎসার জন্য সফরে থাকা জিবাও তাকে ভালোবাসার কথা বলার সাহস খুঁজে পায়। তারা 3 বছর ধরে সে তার পিছু লেগে আছে। অনিতার বাবা একটি কুমোরের দোকানে কাজ করেন। সেই দোকানের ওয়েল্ডারের মেয়ে আশা তাদের সাথে দেখা করে বলে যে আজ যদি আমি পরীক্ষার ফি না কাটি তাহলে তারা আমাকে হল টিকিট দেবে না এবং আমি কাল পরীক্ষা দিতে পারবো না। তাদের বস যখন এই কথা শোনে সে সাথে সাথে আশাকে 15,000 টাকা দিয়ে বলে পরীক্ষার ফি কেটে নিতে এবং তাকে বিদায় করে দেয়। তারপর থেকে তাদের বস, ওয়েল্ডার এবং অনিতার বাবার সাথে মিলে তার মেয়েকে ডাক্তারি পড়তে পাঠাচ্ছে সেই কথা নয় আলোচনা করে। সে গর্ব করে বলে যে সে এই বছরই তার ডক্টরেট শেষ করবে। পরদিন সকালে বসের স্ত্রীকে থানা থেকে ফোন করে তাদের সেখানে আসতে বলে। তারাও অনিতার বাবাকে নিয়ে সোজা সেখানে চলে যায়। তাদের মেয়ে যে ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে সে অন্য একটি কালো এবং গুন্ডা ছেলের সাথে বিয়ে রেজিস্ট্রি করে সেখানে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, তাদের মেয়ে এবং তার স্বামীর জীবন, দুজনের জীবনই এখন বিপদে। তারা তাদের বাবা মায়ের কাছ থেকে সুরক্ষা চেয়ে একটি অভিযোগও দায়ের করেছেন। তা সত্ত্বেও সে তার মেয়ের পায়ে পড়ে তার সাথে যেতে অনুরোধ করে এবং বলে এই ছেলে তোর জন্য ভালো হবে না। কিন্তু তার মেয়ে বিয়ে করা সেই গুন্ডা ছেলের বাইকে চড়ে সেখান থেকে চলে যায়। অনিতার বাবা, যিনি সময় মতো এই ঘটনাটি দেখেছিলেন, বাড়ি ফিরে এসে তার স্ত্রী সুধাকে যা যা ঘটেছে সব বলেন। তারপর অনিতার বাবা তার স্ত্রীকে বলেন, আমাদের মেয়েদের ওপর নজর রেখো, কারণ তারা অনেক স্ট্রং, তাই সে এটা সহ্য করেছে। আমাদের বাড়িতে এমন কিছু ঘটলে আমি মরেই যেতাম। সঙ্গে সঙ্গে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে আমরা আমাদের মেয়েদের ভালোভাবে মানুষ করেছি, তারা এই ধরনের কাজ কখনো করবে না। তারপর আমাদের অনিতা সেই দিকে আসে এবং দরজার আড়াল থেকে তাদের সব কথা শোনে। পরের দিন অনিতা একটি ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরার পথে তার বন্ধু মীরাকে ফোন করে জিজ্ঞাসা করে যে তার কোম্পানিতে কোনো পদ খালি আছে কিনা। সে আরও বলে, তুমি সন্ধ্যায় আমার অ্যাপার্টমেন্টে এসো, আমরা কথা বলতে পারি। এদিকে অনিতা যখন তার বাড়ির দিকে যাওয়ার জন্য হাঁটছিল তখন জিবা তাকে একটি ব্যাগ দিয়ে প্রপোজ করে। জিবা অনিতাকে প্রপোজ করতে যাচ্ছে এবং তার বাবা মাকে তাদের বাড়িতে এসে বিয়ের কথা বলতে চায়, কিন্তু অনিতার এ ব্যাপারে কোনো আগ্রহ নেই। তাই সে তাকে তার পিছু পিছু এসে সময় নষ্ট না করতে বলে এবং চলে যায়। সন্ধ্যায় অনিতা এবং মীরাকে ফ্ল্যাশ লাইন করে। মীরা আরও বলে যে সে আরেক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবে এবং অনিতাকে সমুদ্র সৈকতে একটি পার্টিতে নিয়ে যায়। তখন অনিতা সেখান থেকে তার বন্ধু স্বপ্নাকে একটি ভিডিও কল করে। এই সিনেমার শুরুর দৃশ্যে স্বপ্নাই অনিতাকে নামিয়ে দিয়েছিল। অনিতা এবং স্বপ্না বলে যে মীরা তোমাকে এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে সমুদ্র সৈকতে একটি পার্টিতে ডেকেছে। স্বপ্না বলে যে তোমার পার্টি উপভোগ করা উচিত এবং দেরি না করে ফিরে আসা ঠিক হবে না। অনিতার ইতিমধ্যেই দেরি হয়ে গেছে। অনিতা বলে আর দেরি করলে আমার মা বকা দেবে। তখন স্বপ্না বলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি আমার ফোন থেকে তোমার মাকে একটি কনফারেন্স কল করব। স্বপ্না অনিতার মাকে গোপনে ফোন করে বলে আমার বাবা ভাইয়ের বিয়ের জন্যে মেয়ে দেখতে পরিবার নিয়ে বাইরে গেছেন। স্বপ্না বলে যে সে বাড়িতে একা আছে, তাই অনিতাকে তার সাথে থাকতে বলেছে। তাদের মা কাছাকাছি থাকায় অনিতাকে ফোন করেন এবং স্বপ্না অনিতাকে কনফারেন্স কলে থাকা মায়ের সাথে কথা বলতে বলে। স্বপ্না একা থাকতে ভয় পাওয়ায় মা বলেন যে অনিতা যেন আজ রাতে স্বপ্নার কাছেই থাকে এবং খুব সকালে চলে যায়।
এদিকে স্বপ্নাও অনিতাকে পার্টি শেষ হওয়ার পর ফোন করতে বলে। ইতিমধ্যে মীরা এবং তার বন্ধু প্রদীপ অনিতার পরিচয় করিয়ে দেয়। প্রদীপ তাকে চাকরির কথা বলে আগামী মাসে যোগ দিতে বলে। ইতিমধ্যে প্রদীপ অনিতাকে কিছু ওয়াইন অফার করে, কিন্তু অনিতা ওয়াইন খায় না। মীরাকে কষ্ট পেতে দেখে অনিতাও ওয়াইন 7 আপের মতো খেয়ে নেয়। অনিতা যখন ড্রিঙ্ক করছিল তখন জীবার এক ফ্রেন্ড সেখানে ছিল এবং জীবাকে ফোন করে ব্যাপারটা জানায় এবং তাকে পার্টিতে আসতে বলে। এখানে অনিতা উড়াধুরা ড্রিঙ্ক করে মাতাল হয়ে নাচতে শুরু করে। শেষে সে নাচতে নাচতে মাথা ঘুরে পড়ে যায়। তখন এদিকে মাতাল অনিতা, প্রদীপ এবং মীরা ঘরে গিয়ে শুয়ে পড়ে এবং পরে সেখান থেকে চলে যায়। সকালে অনিতাও বাড়ির দিকে রওনা দেয়। 2 মাস পর অনিতা চাকরির খবর পায়। সে তার মা এবং বোনকে 40,000 টাকা বেতনের কথা বলে এবং তারাও খুশি হয়। এদিকে অনিতার বাবা সুরেশ তার বসের কারখানায় না আসায় তিনি বসের বাড়িতে দেখা করতে যান। বস বলেন, আমি জানি তোমাকে পড়ানোর জন্য তোমার বাবা কত সংগ্রাম করেছেন, তাই সতর্ক থেকো যাতে কোনো বদনাম না হয়। এরপর অনিতা ডাক্তারের কাছে যায়, কারণ গত কয়েকদিন ধরে তার মাথা ঘুরছে। ডাক্তার তার নাড়ি পরীক্ষা করে বলেন পেলভিক পরীক্ষা দরকার। অনিতা এই কথা শুনে ডাক্তারের উপর রেগে যায় এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকালে অনিতা বাথরুমে বসেই প্রেগন্যান্সি চেক করায় এবং নিশ্চিত হয় যে সে গর্ভবতী। সে অবাক হয়ে বলে, কোনো রকম সম্পর্ক ছাড়া আমি কিভাবে গর্ভবতী হতে পারি? কিন্তু স্ক্যানে নিশ্চিত হয় যে সে গর্ভবতী। অনিতা স্বপ্নাকে সব বলে। সে বলে, ওই দিন পার্টির রাতে আমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবং কোনো হুঁশ ছিল না। অনিতা বলে, এই ব্যাপারটা যদি বাড়িতে জানাজানি হয় তবে বাবা মরেই যাবেন। তারা ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার ঝুঁকি না নিতে চেয়ে তাদের বের করে দেয়। ইতিমধ্যে অনিতা নিউজ চ্যানেলে অনির্দিষ্ট দিনের লকডাউনের ঘোষণা শুনতে পায়। অনিতা বাড়ি বসে গর্ভপাত ঘটানোর জন্য ভিডিও দেখে। যখন তার বোন আসে, সে ফোনে গেম খেলতে চায়, কিন্তু অনিতা তাকে চড় মেরে ফোন কেড়ে নেয়। বিষয়টি তার মা দেখে ফেলেন এবং বুঝতে পারেন যে তার মেয়ের আচরণে দিন দিন অস্বাভাবিক পরিবর্তন আসছে। অনিতা গর্ভপাত ঘটানোর জন্য পেঁপে খাচ্ছে, স্কিপিং করছে, কিন্তু কিছুই হচ্ছে না। স্বপ্না এবং অনিতা এইবার একটি ওষুধের দোকানে যায়। সেখানে একটি ছেলেটির সাথে পরিচয় হয় এবং সে একটি নম্বর দেয়। তারা সেই ডাক্তারের সাথে দেখা করে। ডাক্তার বলেন 30,000 টাকা লাগবে। তারা বন্ধুদের ফোন করে 15,000 টাকা জোগাড় করে। সে তার দাদির কাছ থেকে মিথ্যা বলে আরও 5,000 টাকা নিয়ে মোট 20,000 টাকা প্রস্তুত করে তারা ডাক্তারকে দেয়। কিন্তু ডাক্তার বলেন আরও 10,000 টাকা লাগবে, না হলে সে অপারেশন করবে না। প্রদীপের কাছ থেকে সে ফোন করে আরও 10,000 টাকা নিয়ে নেয়। কিন্তু টাকা নিয়ে যখন ক্লিনিকে যায় তখন খবর আসে ডাক্তারের করোনা হয়েছে এবং ক্লিনিক বন্ধ হয়ে গিয়েছে। ফেরার পথে কম্পাউন্ডারের সাথে তাদের দেখা হয় এবং সেই কম্পাউন্ডার তাদের কাছ থেকে বাকি 10,000 টাকা নিয়ে প্রতারণা করে পালিয়ে যায়। অনিতার মা পদ্মা তার আচরণের ওপর নজর রাখতে শুরু করেন। স্বপ্না কম্পাউন্ডারকে ফোন করলেও সে ধরে না, তাই তাকে খুঁজতে তার দেয়া অ্যাড্রেসে যায়, কিন্তু সেও তাদের টাকা নিয়ে পালিয়ে গেছে। অনিতা বাড়ি ফিরলে তার মাকে বকাঝকা করে এবং তার মা পদ্মা লাঠি নিয়ে অনিতাকে মারতে শুরু করলে বাবা সুরেশ তাকে থামান। কিন্তু অনিতা এত কষ্টের মধ্যে থাকার পরে কিছু চিন্তা করতে না পেরে ফ্যানের সাথে শাড়ি বেঁধে আত্মহত্যা করতে যায়। কেনই বা করবে না? কিভাবে প্রেগনেন্ট হলো জানে না। একদিকে লকডাউন, টাকা জোগাড় করার কষ্ট, তারপর টাকার প্রতারণা, সব বিপদ তার সাথেই হচ্ছে। এরপর এই দৃশ্য দেখে তার বোন পুরো পরিবারকে ডাকলে সবাই তাকে বাঁচায়। বাবা সুরেশ সকালে তাকে জিজ্ঞেস করেন সে কারো প্রেমে পড়েছে কিনা। তখন অনিতা বলে এরকম কোনো সমস্যা নয়। এরপর স্বপ্না এই কথা শুনে তাকে ফোন করে এবং বলে যে ডাক্তারকে তারা 20,000 টাকা দিয়েছিল, সে মারা গিয়েছে। এই কথা শুনে অনিতা বাথরুমে গিয়ে কান্না করতে থাকে। এরপর অনিতা আর স্বপ্না রাতে কোথাও হাঁটছে। তারা আবার সেই মেডিকেল শপটার দিকে যায়। সেই ছেলেটার সাথে দেখা করে যে ডাক্তারের খোঁজ সে প্রথমে দিয়েছিল এবং তাদের সাথে যা যা ঘটেছে সব তাকে বলে। তারা আরও বলে যে এখন 1 মাস বেশি হয়ে গেছে, অর্থাৎ 5 মাস। এখন কোনো ওষুধই কাজ করবে না, শুধু সার্জারি দরকার। ছেলেটি বলে আমি তোমাকে আমার পরিচিত একজন ডাক্তারের কাছে পাঠাবো, শুধু তাকে বলবে যে তুমি 3 মাসের গর্ভবতী, তাহলে সে তোমার অ্যাবর্শন করিয়ে দেবেন। এরপর আমি তোমাকে একজনের সাথে দেখা করতে বলবো, তার সাথে দেখা করবে। তারা সেখানে গিয়ে দেখে সেই লোকটি হলো জিভা। সেই কারণেই আমাদের স্বপ্না আরও বলল যে সে নিজেই গিয়ে তার সাথে দেখা করবে। মুখে মাস্ক আর মাথায় হেলমেট পরে তার সাথে দেখা করতে গেল।
যখন সে বলল যে সে 3 মাসের গর্ভবতী, তখন জিভা সাথে সাথে বলল যে 75,000 লাগবে। যখন স্বপ্না জিজ্ঞেস করল যে 40,000 টাকায় করা যাবে কিনা, কিন্তু জিভা বলল যে 50,000ই লাগবে। তখন স্বপ্না বলল যে আমরা টাকা রেডি করে আপনাকে ফোন করব, এবং সেখান থেকে চলে গেল। এরই মধ্যে অনিতার জন্য যেভাবেই হোক 50,000 টাকা জোগাড় করতে হবে। তারা বলে যে আমরা যদি এটা না করি তাহলে আর কোনো উপায় নেই। এরই মধ্যে পরদিন সকালে অনিতা তার মায়ের দুটো স্বর্ণের আংটি চুরি করে নিয়ে বিক্রি করার জন্য কাউকে ফোন করে তার বাড়ির দিকে আসতে বলে। স্বর্ণক্রেতা দেখে বলে সে 50,000 টাকা দেবে না। যখন সে বলে শুধু বন্ধক রাখলে এটা পাবে, তখন সে স্বর্ণটি বন্ধক রাখে এবং 50,000 টাকা নেয়। এরপর অনিতার বাবা সুরেশের বন্ধু সেদিকে আসে এবং ব্যাপারটা দেখে ফেলে। এরপরে অনিতা আর স্বপ্না সেই ডাক্তারের কাছে যায় যার কাছে জিভা যেতে তাদের বলেছিল। ডাক্তারও অনিতাকে পরীক্ষা করে দেখেন এবং 5 মাস হয়ে গেছে, তাই তিনি বলেন যে 1 লক্ষ টাকা দিলেই তিনি গর্ভপাত করাতে পারবেন। কিন্তু এই 1 লক্ষ টাকার কথা শুনে স্বপ্না রেগে যায় এবং স্বপ্না আর ডাক্তার ঝগড়া করে, বলছে যে তারা ডাক্তারকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। এই ধরনের কথা নিয়ে ঝগড়া শুরু হয়। এই সময় অনিতার বাবার কাছ থেকে একটা ফোন আছে। তিনি জিজ্ঞেস করেন, তোমার কি টাকার এত সমস্যা যে তোমার মায়ের দুটো আংটি বিক্রি করতে হবে? সমস্যাটা কি তোমার? কিন্তু অনিতা ফোনটা কেটে দেয়। তার মা সুধা ভাবে যে অনিতা ফোন কেটে দিয়েছে বলে পালিয়ে গেছে। তখন অনিতা ভাবে, এরপর থেকে আমি টাকাও জোগাড় করতে পারবো না, এই ডাক্তারই আমার একমাত্র ভরসা। তাই সে ডাক্তারের সাথে কথা বলে, কিন্তু তিনি রাজি হননি। অবশেষে অনিতা তার কাছে মিনতি করে বলে যে বাড়িতে এই ব্যাপারে জানতে পারলে সে মরে যাবে, তাই দয়া করে আমার একটা উপকার করুন। ডাক্তার এরপর রাজি হয়ে যান। এই পর্যায়ে ডাক্তার অনিতাকে একটা ট্যাবলেট দিয়ে খেতে বলেন এবং বলেন যখন দেখবে পেটে ব্যথা শুরু হয়েছে তখন আমাকে ডাকবে। সে ট্যাবলেটটি খেয়ে নেয়। একইভাবে অনেকক্ষণ পর ওর ব্যথা শুরু হয় এবং ডাক্তার এসে ওর দুটো পা সোজা বুকের কাছে তুলে ধরে এবং ওকে ভালোভাবে চাপ দিতে বলে। অবশেষে ও ভালোভাবে চাপ দেওয়ার পর সেই ছোট্ট বাচ্চাটা মৃত অবস্থায় বেরিয়ে আসে। এদিকে অনিতার বোন আর ওর মা সুধা ইতিমধ্যেই ওর বন্ধুদের ফোন করে এবং জানতে পারে অনেকদিন যাবৎ সব বন্ধুদের কাছ থেকে ফোন করে টাকা সে চাইছে। এটা শোনার সাথে সাথেই ওর মা অনিতাকে আবার ফোন করে এবং বলে যে সে তার আর্থিক অবস্থার পরিবর্তন করেছে কিভাবে। অনিতার অপারেশন শেষ, স্বপ্না ওকে বাইরে নিয়ে গিয়ে চলে যায়। সেই মুহূর্তে অনিতা এক জায়গায় বসে কাঁদতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখলে বোঝা যায় সে ডাক্তারের পায়ে পড়ে ভিক্ষা চায়। ডাক্তার সাথে সাথেই রাজি হয়ে যান, কিন্তু ডাক্তার তাকে একটা ভয়ানক শর্ত দেয়, তুমি যদি আমার সাথে ঘুমাও তাহলে আমি তোমার অপারেশন করব। আমি কোনো জোর করছি না, তুমি চাইলে এখনই এখান থেকে চলে যেতে পারো। কিন্তু অনিতার আর কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। ওই ডাক্তারও তার সাথে এরপর শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এটা শোনা মাত্রই স্বপ্না বলে যে সে তার চপ্পল দিয়ে ডাক্তারকে মারবে এবং নিজের চপ্পল খুলে সোজা হাসপাতালে ঢুকে পড়ে। কিন্তু এর চাইতেও আরও একটি ভয়ানক সত্য বের হয়। যে ডাক্তার শেষে অনিতার অপারেশন করল সে আসলে কোনো ডাক্তারই নয়, সে আসলে একজন কম্পাউন্ডার। এই কথা জিভার সাথে ফোনে কথা বলার সময় প্রকাশ পায়। ঠিক সেই সময় অনিতার কাছে তার বাবার ফোন আসে। সে তার পা কেটে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই এই সিনেমার পরিচালক এই সিনেমার মাধ্যমে একটি বার্তা দেন, তা হলো আমরা অন্যদেরকে আমাদের বাবা মায়ের মতো সমান চোখে দেখতে পারি না, কারণ অন্যরা আপনাকে শুধু পরামর্শ দেবে, কিন্তু শুধুমাত্র আপনার বাবা মাই আপনার অনুভূতিকে নিজেদের অনুভূতি হিসেবে দেখবে। তিনি বলেন আমরা যেমন আমাদের বাবা মায়ের সাথে স্নেহ ভাগ করে নিই, তেমনই আমাদের সমস্যাগুলোও ভাগ করে নেওয়া উচিত, এবং সেটাই হবে একটি ভালো এবং সুস্থ সম্পর্ক। উদাহরণস্বরূপ, যদি অনিতা শুরু থেকেই তার বাবা মায়ের কাছে তার সমস্যার কথা বলতো, তাহলে প্রথমে তাকে বকা দিলেও সে সমস্যাটির সমাধান করে ফেলত। তাকে এত পরিমাণ ভোগান্তির শিকার হতে হতো না।